করলে সাবধানে মিস করে আবার বলে দিই। কিন্তু কেউ ক্লাস মিস করে সাবধানে মিস করে, কিন্তু এটা পড়াবো না কিন্তু। আচ্ছা, আপনারটা খুবই ইম্পর্টেন্ট। দেখো তাহলে কণিক কত প্রকার? চার প্রকার। কি কি? বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। আমরা অলরেডি আমাদের প্রথম পত্রের বই বৃত্ত পড়ে আসি, তাই না? আচ্ছা, তার মানে সবগুলো টপিকই তো কণিক। সবগুলো টপিক কি বলতো? কণিক। তাহলে প্রত্যেকটা টপিকের সাথে যেহেতু সবগুলো কণিকের অংশ, একটা নির্দিষ্ট মিল থাকবে। এটা কি থাকবে বলতো? নির্দিষ্ট কি থাকবে? এখন আমরা কি করবো, যে এই যে কণিকটাকে চার ভাগে ভাগ করছে, কিভাবে চার ভাগে ভাগ করলো সেটা আমরা একটু দেখবো। সেটা আমরা কি করে বলতো দেখবো। হ্যাঁ, প্রথমে খেয়াল করে আমরা প্রথমে আমরা বৃত্তটা দেখি। প্রথমে আমরা কি দেখি? বৃত্ত না, প্রথমে আমরা আচ্ছা প্রথমে আমরা বৃত্তটা দেখি। প্রথমে আমরা কি দেখি বলতো? বৃত্তটা দেখি। সবাই লিখো বৃত্ত। আচ্ছা, এগুলো এই জিনিসগুলোকে দেখো, এই জিনিসগুলোকে ক্লাসিফিকেশন করা হয়। দেখো এই জিনিসগুলোকে, দেখো বৃত্তের একটা কেন্দ্র আছে না? বৃত্তের একটা কি আছে বলতো? কেন্দ্র আছে। বৃত্তের একটা কি আছে? কেন্দ্র আছে। ঠিক সেম উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্তরে কি আছে? কেন্দ্র আছে। ঠিক আছে, কিন্তু বৃত্তের জন্য যেমন কি করা হয়? কেন্দ্র বলা হয়। পরাবৃত্তের ক্ষেত্রে সেটাকে কেন্দ্র না বলে বলা হয় উপকেন্দ্র। সেটা কি বলা হয়? এরপর উপবৃত্তের ক্ষেত্রে সেটাকে বলা হয় উপকেন্দ্র। অধিবৃত্তের ক্ষেত্রে সেটাকে বলা হয় কি? উপকেন্দ্র। ওই একই জিনিস, বৃত্তের ক্ষেত্রে যেটাকে কেন্দ্র বলা হয়, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্তের ক্ষেত্রে সেটাকে কি বলা হয়? উপকেন্দ্র বলা হয়। ঠিক আছে। আরেকটা আরেকটা বিষয় হলো তোমার, এই যে প্রত্যেকটা ক্ষেত্রে আমি আগে তোমাদেরকে শেপটা দেখাই, একটু শেপটা দেখাই। বৃত্তের শেপটা হলো, দেখো বৃত্তের শেপটা হলো এরকম গোল, ঠিক না? কেন্দ্রটা কোথায় থাকে? মাঝখানে থাকে। মাঝখানে থাকে। কেন্দ্র থেকে বৃত্তের উপরস্থ সবগুলো বিন্দু দূরত্ব কি বলতো? সমান। এটাকে বলা হয় কি? ব্যাসার্ধ। এই জিনিসটাকে কি বলা হয়? ব্যাসার্ধ। এটা কি বলা হয়? ব্যাসার্ধ। ঠিক আছে। এখানে একটা কাল্পনিক একটা রেখা থাকে। এখানে একটা দেখো, আমি দেখি এভাবে একটা এখানে একটা অক্ষ, কেন্দ্র দিয়ে যদি একটা অক্ষ টানি, এখানে একটা কাল্পনিক রেখা থাকে। সেই রেখাটাকে বলা হয়, যে এরকম একটা কাল্পনিক রেখা কি থাকে বলতো? রেখা থাকে। সেই রেখাটাকে বলা হয় কি? নিয়ামক রেখা। সেই রেখাটা কি বলা হয়? নিয়ামক রেখা। আবার খেয়াল করো, এখানে একটা কাল্পনিক একটা রেখা থাকে, সেই রেখাটা কি বলা হয়? নিয়ামক। তোমরা তোমরা খালি তোমরা এগুলো আপাতত লিখো না, তোমরা খালি এই চারটার মধ্যে লিখো, স্টপ রাখো। হ্যাঁ, আমি যখন বলবো তখন আবার লিখবা। ঠিক সেম। আবার দেখো তাহলে বৃত্তের শেপটা কি বুঝতে পারছো কিরকম? এখন দেখো পরাবৃত্তের শেপটা কেমন। আচ্ছা তোমরা পরাবৃত্তের, আচ্ছা তোমরা যা সমস্যা, তুমি চিত্রটা আঁকো। তোমরা তোমরা রাখো, এটা কিন্তু রাফ বোঝানোর জন্য বৃত্তটা আঁকো। আর এখানে একটা রেখা দাও, নিয়ামক রেখা। রেখার নাম দাও নিয়ামক রেখা। আর এটা হলো কেন্দ্র। এটা কি বলতো? আচ্ছা লেখো, এটা কেন্দ্র। আচ্ছা, আমি তো আবার রেখে দিই। আচ্ছা, বৃত্তর ক্ষেত্রে রাখি। হ্যাঁ, বৃত্ত, বৃত্ত। এটা হলো আমাদের কেন্দ্র। আর এখানে একটা কি থাকে বলতো? এখানে একটা রেখা থাকে, এটা হচ্ছে নিয়ামক রেখা। লেখো, এটা কি? লেখো কেন্দ্র। কেন্দ্র। এটাকে দাও নিয়ামক রেখা। এটা নাম দাও নিয়ামক রেখা। আমাদের কণিকের ভিতরে কিন্তু বৃত্তটা নাই। কণিকের ভিতরে বৃত্তটা কি বলতো?
না, কিন্তু বৃত্ত কিন্তু কণিকের অংশ, এই জন্য আমি একসাথে পড়াচ্ছি এটা। কথা বলতে পারলাম? বৃত্ত কিসের অংশ? কণিকের অংশ। সবাই রাখা হয়েছে? এবার লেখো পরাবৃত্ত। এবার লেখো পরাবৃত্ত। আমি একটা জেনারেল নলেজ দিচ্ছি। এবার লেখো পরাবৃত্ত। পরাবৃত্তের চিত্রটা হয়েছে এরকম। তোমরা আগে চিত্রটা আঁকো, হ্যাঁ? আবার তো আমি কণিকের থেকে বানিয়েছি এটা, কণিকটাকে ক্লাসিফিকেশন করার জন্য আমি এটা দিচ্ছি। পরাবৃত্ত এরকম। আর এখানে একা কি থাকে বলো তো? একটা রেখা থাকে, বলা হয় কি? নিয়ামক রেখা। আর এটা কেন্দ্রটাই থাকে ভিতরে, এটার নাম হচ্ছে উপকেন্দ্র। এটা কি বলা হয় বলতো? এখানে এটা ক্ষেত্রে কেন্দ্রটা কি বলা হয়? উপকেন্দ্র। দেখো তো এই যে শেপটা, এই শেপটা কিন্তু পরাবৃত্ত। এই শেপটা কি? এখানে দেখো, এখানে কিন্তু এই যে শেপটা কিন্তু পরাবৃত্ত, বৃত্ত। এইটা কিন্তু বৃত্ত না। এটা কি বৃত্ত? কেন্দ্রটা কি বৃত্ত? কেন্দ্রবৃত্ত না। আবার এখানে যে ব্যাসার্ধটা বৃত্ত না। এখানে যে আমরা নিয়ামক রেখাটা এঁকেছি, এই নিয়ামক রেখাটাও কি না বলতো? বৃত্ত? বৃত্ত না। তাহলে যে এই যে শেপটা, গোলাকার যে শেপটা দেখতে পাচ্ছ, এই শেপটা কিন্তু বৃত্ত। বুঝতে পারলাম? এখানে যে আমি এই যে একটা অক্ষ দিলাম, এখানে আরেকটা অক্ষ দিলাম, এই অক্ষগুলো কিন্তু বৃত্তের অংশ নয়। কথা বলতে পারলাম? তাহলে বৃত্ত জাস্ট গোলাকার অংশটা, যে গোলাকার চিত্রটা, আকৃতিটা, এই গোলাকার আকৃতিটা হয়েছে কি? বৃত্ত। বুঝতে পারলাম? এই যে গোলাকার আকৃতিটা কি বলতো? বৃত্ত। তাহলে এই গোলাকার আকৃতিটাকে কি বলা হয়? বৃত্ত। তো ঠিক সেম এখানে যে আকৃতিটা দেখতে পাচ্ছ, এই যে এই আকৃতিটা হচ্ছে আমাদের পরাবৃত্ত। বাকি জিনিসটা কিন্তু, বাকি যা দেখতে পাচ্ছ সেটা কিন্তু পরাবৃত্ত নয়। এখন একটা বৃত্তের মধ্যে অনেকগুলো অংশ থাকে। যেমন বৃত্তের মধ্যে কি থাকে? কেন্দ্র থাকে। কারণ কেন্দ্রটাকে কি আমরা কি করি? এটাকে আমরা ফোকাস করে বৃত্তটা আঁকি। আবার ব্যাসার্ধ থাকে, ঠিক না? ঠিক সেম পরাবৃত্তের ক্ষেত্র, এই জিনিসটা যে পরাবৃত্ত, এখানে পরাবৃত্তের ক্ষেত্রে কি থাকে? একটা কেন্দ্র থাকে, সেটাকে বলা হয় কি? উপকেন্দ্র। সেটাকে বলা হয় কি? উপকেন্দ্র। আর এটা কি রেখা বলতো? এই যে আমরা যে মনে করো নিয়ামক রেখায়, আবার লেখো, পরে আমরা আসতে নিয়ামক রেখা। এবার আসো, বৃত্ত গেল, পরাবৃত্ত গেল, হ্যাঁ? এবার আসো উপবৃত্ত। 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 সবাই লিখো উপবৃত্ত। মানে আগে যেটা চিত্র আঁকছো? আচ্ছা, এটা কিন্তু বৃত্তের মতোই, কিন্তু ডিমের পুরাপুরি গোল নয়। পুরাপুরি কি নয়? গোল নয়। বৃত্তটা কি থাকে? গোল থাকে না গোড়া? এখানে ক্ষেত্রে এটা কি নয়? গোল নয়। মানে ডিম বাঁকা। ডিম দেখছো না কেমন? ডিম এরকম। ঠিক আছে? এটা হলো উপবৃত্ত। এই উপবৃত্তের দুইটা উপকেন্দ্র থাকে। দুইটা কেন্দ্র থাকে। একটা কেন্দ্র এখানে থাকে, আর একটা কেন্দ্র কোথায় থাকে? এই পাশে থাকে। উপবৃত্তের ক্ষেত্রে কেন্দ্র থাকে কয়টা? দুইটা, মনে রাখবা। বৃত্তের ক্ষেত্রে কেন্দ্র আছে কয়টা? একটি। পরাবৃত্তের ক্ষেত্রে কেন্দ্র আছে কয়টি? একটি। কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে কেন্দ্র থাকে কয়টি? দুইটি। এইটাকে বলা উপকেন্দ্র। এটা বলা হয় কি বলতো? আচ্ছা, উপকেন্দ্র। এটাকে নাম দিই এস, হ্যাঁ? এস। এটাকে নাম দিই এস প্রাইম। উপকেন্দ্র। এইটা দুইটা আছে উপকেন্দ্র। আর যেহেতু এখানে দেখো, বৃত্তের ক্ষেত্রে কেন্দ্র ছিল কয়টি? এই জন্য নিয়ামক রেখা একটা। নিয়ামক রেখা কয়টা? একটা। আবার দেখো, পরাবৃত্তের ক্ষেত্রে কেন্দ্র ছিল কয়টি? একটি। এই কেন্দ্রটাকে বলা হয় উপকেন্দ্র। এই কেন্দ্রটাকে বলা হয় কি? উপকেন্দ্র। এটা বলতো, এটার নিয়ামক রেখা কয়টি? একটি। কিন্তু ইয়ার ক্ষেত্রে খেয়াল করো, উপবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্র কয়টা থাকে?
দুইটা, এখানে একটা, এই জন্য তার নিয়ামক রেখা কয়টা হবে? দুইটা হবে। একটা এই পাশে আর একটা কোন পাশে বলো তো? লিখে রাখো, লেখো নিয়ামক রেখা। নিয়ামক রেখা আর উপকেন্দ্র আমার লাগবে, ঠিক আছে? এইটা থেকে আমরা কি করবো, কণিকের রিভিশন দেবো। নিয়ামক রেখা, এটা হলো নিয়ামক রেখা। নিয়ামক রেখা। আর এটা হচ্ছে উপকেন্দ্র, এটা কি বলতো? উপকেন্দ্র। এটাও কি বলতো? আরো আছে, আরো কিছু টার্ম আছে, সেটা পরে আমরা যখন ওই চ্যাপ্টারটা পড়বো তখন আমরা কি করব, লিখবো। আবার ডেফিনিশন। এবার আসো অধিবৃত্ত। সব আঁকা হয়েছে? আঁকো, সব আঁকো। সবার আঁকা হয়েছে? এবার দেখো কি, এবার আমরা কি আঁকবো, অধিবৃত্ত। অধিবৃত্ত। আচ্ছা দেখো, এখানে কিন্তু যা শেপটা, এই শেপটা কিন্তু কি আমার উপবৃত্ত, ঠিক আছে? এই শেপটা আমার কি বলতো? অধিবৃত্ত। অধিবৃত্ত। এখন দেখো অধিবৃত্ত। অধিবৃত্তের ক্ষেত্রে পরাবৃত্তের মতো ওই দুই দিকে শেপ। একটা শেপ এদিকে পরাবৃত্তের মতো, ঠিক আছে? আরেকটা শেপ কোন দিকে? আরেকটা শেপ। আচ্ছা আমি কিন্তু আগে হিসাবে আমার ডেফিনেশনটা কিন্তু চিত্রগুলো আঁকার আগে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি কিন্তু ডেফিনেশন না দিয়ে আগে চিত্র আঁকতেছি, তারপর কি করতেছি, ডেফিনেশন দেব। কথা বুঝছো? তার কারণ হয়েছে, আমি যে প্রথমে ডেফিনেশন দেই তোমরা বুঝতে পারবে না, তোমরা কি করতে পারবে না। এই জন্য আগে আমি উপবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত এগুলো চিত্র আঁকতেছি, তারপর আমি ডেফিনেশন দেবো, তাহলে তোমরা বুঝতে পারবা। অ্যাকচুয়াল পড়া নিয়ম কিন্তু যখন এটা আবিষ্কার হয়েছে তখন কিন্তু আগে কিন্তু ওই ডেফিনেশনটা আবিষ্কার হয়েছে, তারপরে কিন্তু ক্লাসিফিকেশন হয়েছে। কথা বলতে পারলাম? প্রথমে চিত্র আসে না কিন্তু, কিন্তু আমাদের বুঝার সুবিধার্থে আমরা কি করছি, আগে চিত্র রেখে নিয়েছি। চিত্র রেখে নিয়েছি, এখন আমি কি করবো, কোনটা কি, কোন মানে কোনটা কি করলে কি হবে, বৃত্ত হবে, বৃত্ত সেটা আমি দেখাই দেবো। বলতো এটার উপকেন্দ্র দুইটা, এটার উপকেন্দ্র কয়টা? দুইটি। তো এটার উপকেন্দ্র দুইটি। এই যে একটা হলো এই যে এটা, এখানে একটা উপকেন্দ্র, আর এখানে একটা কি বলতো? সবসময় কেন্দ্র বা উপকেন্দ্র কি শেপের ভিতরে থাকবে না? দেখো এই যে এখানে দেখো, এখানে উপকেন্দ্র দুইটা, শেপের ভিতরে, এই এখানে ভিতরে, এটার ভিতরে। তো এটার উপকেন্দ্র দুইটা, আমি তো এখানে লিখি, এদের কি শেপের ভিতরে হবে না? শেপের ভিতরে হবে না বাইরে হয়ে যাবে? বাইরে। মনে হবে কেন্দ্র, কেন্দ্র উপকেন্দ্র, মানে উপকেন্দ্র গুলা এই কাপটা তো সুবর্ণটা মনে হয় ইকু আছে, সুবর্ণটা অফ করে রাখো। উপকেন্দ্র গুলো সবসময় কি থাকবে, শেপের ভিতরে থাকবে, আর নিয়ামক রেখাগুলো সবসময় শেপের বাইরে থাকবে। কথা বলতে পারলাম? এ কি বলছি বুঝছো? উপকেন্দ্র সবসময় শেপের ভিতরে, নিয়ামক রেখা সবসময় শেপের বাহিরে থাকবে। তাহলে দেখো তো, এটা দুইটা উপকেন্দ্র, তাহলে এটা নিয়ামক রেখা কয়টা হবে বলো তো? দেখো এই রেখা কিন্তু কোনো শেষ নাই, এটি কিন্তু চলতেই থাকবে, এগুলো চলতেই থাকবে। এরকম শেষ আছে কোনো? শেষ নাই, তার মানে শেষ নাই, চলতেই থাকবে। তাহলে উপকেন্দ্র গুলো ভিতরে, এটার যেহেতু দুইটা উপকেন্দ্র, তাহলে বলতো এটা নিয়ামক রেখা কয়টা থাকবে? দুইটা। নিয়ামক রেখা কয়টা থাকবে? দুইটা। এই দুইটা নিয়ামক রেখা কি হবে, শেপের বাহিরে হবে। শেপের বাইরে, শেপের বাইরে দেখো, এইদিকে যদি আঁকো নিয়ামক রেখা, শেপের ভিতরে হয়ে যাবে। কথা বুঝছো? এদিকে যদি আঁকি আমি নিয়ামক রেখা, তাহলে এটা কি শেপের ভিতরে হয়ে যাবে না? কারণ এটা তো, এই রেখার তো কোনো শেষ নাই, চলতেই থাকবে, এরকম ভাবে চলতেই থাকবে। বুঝতে পারছো?
এই জন্য আমার এই যে একটা নিয়ামক রেখা এদিকে হবে, এটা শেপের বাইরে, একটা নিয়ামক রেখা এদিকে হবে, আরেকটা নিয়ামক রেখা এদিকে হবে, দুটা শেপের বাইরে না, দুটা নিয়ামক রেখা শেপের বাইরে। তাহলে আমাদের উপকেন্দ্র গুলো কোথায় থাকবে, শেপের ভিতরে না বাহিরে, শেপের ভিতরে। আর নিয়ামক রেখা কোথায় থাকবে, শেপের বাহিরে। দেখো এই দেখো এই যে উপকেন্দ্র, এটাকে আপাতত উপকেন্দ্রই মনে করো, যেহেতু আমরা কণিক পড়াচ্ছি এটাকে উপকেন্দ্র ধরো, ঠিক আছে। উপকেন্দ্রটা শেপের ভিতরে, উপকেন্দ্রটা কোথায়, শেপের ভিতরে। আর নিয়ামক রেখাটা কোথায়, শেপের বাহিরে। আবার দেখো এই যে উপকেন্দ্রটা কোথায়, শেপের ভিতরে, নিয়ামক রেখাটা কোথায়, শেপের বাহিরে। এরপরে দেখো এই উপকেন্দ্র, এখানে উপকেন্দ্র দুইটা, শেপের ভিতরে আর নিয়ামক রেখা শেপের বাহিরে। এখানে ঠিক সেম। এখানে কিন্তু এখানে কিন্তু এই যে চিত্রটা আর এই চিত্রটা একত্রে অধিবৃত্ত, আলাদা আলাদা কিন্তু না। কথা বলতে পারলাম? আমি একটু দেখাই দেই। অধিবৃত্তের ক্ষেত্রে এই যে চিত্রটা, এই যে এখন আমি এটা মুছে ফেলি, এই চিত্রটা আমার কি বলতো, কিসের চিত্র, মানে অন্য কিছু থাকবে না। আমরা যখন অধিবৃত্তকে দেখবো তখন শুধুমাত্র এই চিত্রটা দেখবো। কথা বলতে পারলাম? আমরা যখন পরাবৃত্তকে দেখবো তখন শুধুমাত্র এই চিত্রটা দেখবো। কথা বলতে পারলাম? কি বলছি বুঝছো? আমরা যখন বৃত্তকে দেখবো তখন শুধুমাত্র এই চিত্রটাকে দেখবো। আমরা যখন উপবৃত্তকে দেখবো তখন শুধুমাত্র এই চিত্রটা দেখবো, অন্যগুলো কিন্তু আমরা দেখবো না। অন্যগুলো কিন্তু আমরা কি বলতো দেখবো না। আমরা যখন ফুটবল দেখি, ফুটবলটা একটা বৃত্তের মতো, ফুটবলের কেন্দ্র কি আমরা দেখি, বলো? ফুটবলের কেন্দ্র কি আমরা দেখি না, কিন্তু ফুটবলের কি আছে, একটা কেন্দ্র আছে না? ফুটবলে কি ব্যাসার্ধ আছে না? আমরা কি ওইগুলো দেখি, ব্যাসার্ধ আর কেন্দ্র কি আমরা দেখি না। ঠিক আমরা যখন বৃত্ত দেখি, যেমন তোমরা সবাই চুরি পড়ো তাই না? চুরি তো সবাই পড়ছো নাকি? চুরিটা কি একটা বৃত্ত না? চুরিটা কিন্তু একটা বৃত্ত। তাহলে আমরা যে চুরিটা দেখছি শুধুমাত্র বৃত্তটা, এই যে এই শেপটা দেখতেছি, কিন্তু শুধুমাত্র এই শেপটা দেখতেছি। এটার কিন্তু একটা কেন্দ্র আছে, কেন্দ্রটাকে আমরা দেখতে পাচ্ছি। চুরির ক্ষেত্রে কেন্দ্রটাকে আমরা দেখতে পাচ্ছি না, মানে ওইটা দেখার মতো কিছু নাই, দেখার মতো এরকম ঠিক সেম। তাহলে বৃত্ত হলে এই শেপটা জাস্ট বৃত্ত, এই শেপটা জাস্ট উপবৃত্ত, এই শেপটা হইছে কি বলতো পরাবৃত্ত, আর এই শেপটা কি অধিবৃত্ত। এখন এগুলো কিন্তু এখানে একটা বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এই জিনিসগুলো যে হয়েছে, এখানে কিন্তু আনুষঙ্গিক আরো অনেকগুলো জিনিস আছে। আরো অনেকগুলো কি আছে, কেন্দ্র, ব্যাসার্ধ, আর অনেকগুলো আছে না, সেগুলো জাস্ট আমরা অ্যানালাইসিস করার ক্ষেত্রে সেগুলো কিন্তু বৃত্তের ভিতরে আছে, কিন্তু সেগুলো আমরা দেখবো না। সেগুলো কি বলতো আমরা দেখবো না, ঠিক আছে? তাহলে এখন দেখো, এখন বর্তমানে সৃজনশীল তো, এখন তোমাকে সব জানতে হবে। কোনো কিছু গাড়ি খেয়ে গেলে দেখা যাচ্ছে পরীক্ষা আটকা যাবে। তাহলে এখন দেখো, এখন আমরা ক্লাসিফিকেশনে যাব। এখন আমরা কোথায় যাব, ক্লাসিফিকেশনে যাব। তাহলে এই কেন্দ্রটাকে, এটাকে আমরা এস ধরি, এটাকে আমরা কি ধরি বলতো, এস দাও, এটার নাম তো এস, এটার নাম তো এস, এটার নাম তো কি বলতো এস। আর এখানে নাম দিয়ে রাখছি এস। আচ্ছা এখানে একটা নাম তো, এটা হলো এস, এটা কি বলতো এস প্রাইম। হ্যাঁ, এটা কি প্রাইম ভাবে তো এস প্রাইম। হ্যাঁ, আর এটা হলো কি নিয়ামক রেখা, এই রেখাটা কি রেখা, দেখো এই যে উপকেন্দ্র থেকে এই উপকেন্দ্র এস আর নিয়ামক রেখা, এই দুটোর উপর ভিত্তি করে আমাদের কি ডেফিনেশনটা হবে নিয়ামক রেখা। তাহলে এটা কি রেখা বলতো, নিয়ামক রেখা। আচ্ছা এটা আমাদের দরকার নাই, আমরা এটা তাহলে আবার মুছে দিই।
এটা বলতে এটা কি দেই? সবার আগে হয়েছে? আচ্ছা, এখন একটা জিনিস দেখো, আমরা এখন একটা জিনিস পড়বো, উৎকেন্দ্রিকতা। দেখো, উৎকেন্দ্রিকতা একটা জিনিস পড়ো, একটা জিনিস পড়ো, উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা লেখো। দেখো, কণিকের আমরা এখানে সবগুলো এটা এই বৃত্ত রেখাতে কিন্তু আমরা কেন্দ্র বলি, কিন্তু আমরা এটা এখন উপকেন্দ্র বিবেচনা করতেছি। এইটা উপকেন্দ্র, এটা উপকেন্দ্র, এটি সবগুলো উপকেন্দ্র, ঠিক আছে? দেখো, কণিকের উপকেন্দ্র হতে, দেখো কণিকের উপকেন্দ্র হতে, দেখো কণিকের, দেখো উপকেন্দ্র হতে, উপকেন্দ্র হতে, এ তানজিনা নাফিজা ক্লাস ক্লাস আছো? কণিকের উপকেন্দ্র হতে, কণিকের উপকেন্দ্র কি বলছো? আজকে বই কিনতে গেছে কেন? ক্লাস অফ দিয়ে কি বই কিনতে দেয়? কণিকের উপকেন্দ্র হতে রেকর্ড ক্লাসে করবে, কিন্তু কোনো লাভ হবে না তো। তুমি কি আমার রেকর্ড ক্লাসটা করছো গতকালের? এই যে এমনই হবে, বুঝছো? এই যে এরকমই হবে, বুঝছো? যদি লাইভ ক্লাস না করো, রেকর্ড ক্লাস আর করা হবে না কোনো সময়, ঠিক আছে? কণিকের উপকেন্দ্র হতে, কণিকের উপকেন্দ্র হতে, ও তো পরবর্তী ক্লাস কিছুই বুঝবে না। এই আমার এই ক্লাস যদি সে না করে আসে, তাহলে পরবর্তী ক্লাসে কিছুই বুঝবে না। অবশ্যই তোমরা আমার ক্লাস মিস করলে অবশ্যই আমার রেকর্ড ক্লাসটা আগে শেষ করে আসবা, বুঝছো? পরবর্তী ক্লাসের আগে অবশ্যই রেকর্ড ক্লাস শেষ করে ফেলবা। তাহলে কণিকের উপকেন্দ্র হতে কণিকের যে কোনো বিন্দুর কণিকের উপরস্থ, আগে সঙ্গে কণিকের উপকেন্দ্র হতে কণিকের উপরস্থ, কণিকের উপরস্থ যে কোনো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, যে কোনো বিন্দুর, যে কোনো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, যে কোনো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, ওই বিন্দু হতে, ওই বিন্দু, এটা কিন্তু আমার সংজ্ঞা রাখতেছি, বইয়ের ভাষা না কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু আমার ভাষায় লেখাচ্ছি। ওই বিন্দু হতে, ওই বিন্দু হতে নিয়ামক রেখার মধ্যবর্তী, নিয়ামক রেখার, ওই বিন্দু হতে নিয়ামক রেখার লম্ব দূরত্বের অনুপাতকে, লম্ব দূরত্বের অনুপাতকে, অনুপাতকে উৎকেন্দ্রিকতা বলে। উৎকেন্দ্রিকতা বলে। কণিকের উপকেন্দ্র হতে কণিকের উপরস্থ যে কোনো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ওই বিন্দু হতে নিয়ামক রেখার লম্ব দূরত্বের অনুপাতকে উৎকেন্দ্রিকতা বলে। সবাই লিখছ? বাবা তুমি এটা ফেলে দিচ্ছ? প্রসেস করো, মোবাইলটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তুমি এটা সবার লেখা হয়েছে? আচ্ছা, তাহলে এখন দেখো, এই সবার লেখায় তানজিনা আমিনা সবার লেখা হয়েছে?
আচ্ছা, এবার আমি বুঝাই, বিষয়টা হইছে, আমি কি করব, এই যে মনে করো আমাদের যে এই যে আমাদের একটা পরাবৃত্তের খেয়াল করো, এটা হলো আমাদের উপকেন্দ্র, এটা আমাদের কি বলতো, এই উপকেন্দ্র, আইডাল আমাদের কি বলতো, পরাবৃত্তটা না, কণিকটা না, এটা এটা আমাদের কি কণিকটা না। এখন আমি এই কণিকের উপর যে কোনো একটা বিন্দু নিব, যে কোনো বিন্দু, তাহলে আমি এটা নিতে পারি। তাহলে নিলে দেখো তো, এই বিন্দুটাকে মনে করো আমি পি ধরলাম, বিন্দুটা কি ধরলাম, পি ধরলাম। তাহলে এই উপকেন্দ্র থেকে পি এর মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে, উপকেন্দ্র থেকে দূরত্ব কি বলতো, এসপি না, দূরত্বটা কি বলতো, এসপি। আবার আমি যে বিন্দুটা নিচ্ছি, এই বিন্দু থেকে নিয়ামক রেখা লম্ব দূরত্ব, মানে এই বিন্দু থেকে নিয়ামক রেখা, আমাকে এটা নিয়ামক রেখা না, এই বিন্দু থেকে এই নিয়ামক রেখাটা লম্ব দূরত্ব নিবা, কি দূরত্ব নিবা, আমরা কিন্তু সরলরেখাতে কিন্তু বের করছি যে কোন একটা বিন্দু থেকে রেখা লম্ব দূরত্ব কিভাবে বের করতে হয়, শিখছি না আমরা এটা, যে কোনো একটা বিন্দু থেকে, এটা কিন্তু একটা বিন্দু, যে কোনো একটা বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব কিভাবে নির্ণয় করতে সেটা আমরা শিখছি। দেখো তাহলে, যে বিন্দুটা নিচ্ছ সেই বিন্দু থেকে এই নিয়ামক লম্ব দূরত্ব নিবা, লম্ব দূরত্ব ধরি পিএম, ধরি যে পি বিন্দু থেকে নিয়ামক লম্ব দূরত্ব কি পিএম, ধরি এসপি কে পিএম দ্বারা ভাগ করবা, ভাগ করলে একটা অনুপাত পাবো না, এই অনুপাতটাকে বলা উৎকেন্দ্রিকতা, এই অনুপাতটাকে বলা হয় কি, তাহলে বিষয়টা কি বুঝতে পারছো। তাহলে আমরা এখন দেখি, আমি এটি ব্যাখ্যাটা দিয়ে দেই, মনে করি আমি ব্যাখ্যাটা দিয়ে দেই, মনে করি কণিকের উপকেন্দ্র এস, দেখো মনে করি কণিকের উপকেন্দ্র এস, এটা কিন্তু বেসিক, তোমাদের পরীক্ষা আসবে না, কিন্তু বেসিক বিষয়টা কিন্তু বেসিক। মনে করি কণিকের উপকেন্দ্র এস, এবারে কণিকের উপরস্থ একটা বিন্দু পি, কণিকের উপরস্থ একটি বিন্দু, উপরস্থ যে কোনো বিন্দু, কিন্তু দেখুন যে কোনো বিন্দু হইতে পারে, দেখুন নির্দিষ্ট কোনো বিন্দু না কিন্তু, ঠিক আছে, এটা আমি যে কোনো বিন্দু নিতে পারি। খেয়াল করে দেখো, আমি এটা কি করছি, আমি এই বিন্দুটা নিচ্ছি, আমি এখানে এই বিন্দুটা নিচ্ছি, আমি চাইলে এখানে নিতে পারবো, চাইলে আমি এখানে নিতে পারবো, এখানে নিতে পারবো, এখানে নিতে পারবো, যে কোনো বিন্দু নিতে পারবো, ঠিক আছে, সবাই বুঝতে পারছো। এই যে আমি বিন্দুটা নিচ্ছি, আমি এই বিন্দুটাকে পি ধরছি, আমি বিটাকে না ধরে এখানে ধরতে পারবো, এখানে ধরতে পারবো, এখানে ধরতে পারবো, এখানে ধরতে পারবো, অর্থাৎ যে কোনো বিন্দু ধরতে পারবো। আর যে বিন্দুটাই ধরবো সে বিন্দু থেকে লম্ব দূরত্ব নির্ণয় করতে হবে, কথা বলতে পারলাম। যে বিন্দুটাকে আমি পি ধরবো, এটা দুবার ফেলে দিয়েছে সারা থেকে, যে বিন্দুটাকে আমি ধরবো সে বিন্দু থেকে কি করতে হবে, নিয়ামক রেখা লম্ব দূরত্ব নিতে হবে, ঠিক আছে। তাহলে কণিকের উপকেন্দ্র এস, কণিকের উপরস্থ যে কোনো বিন্দু পি, আর পি থেকে দেখো, আর যে পি বিন্দু থেকে নিয়ামক রেখা লম্ব দূরত্ব পিএম, পি বিন্দু থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্ব কি বলতো, পিএম। দেখো আমরা কিন্তু আগে চিত্রগুলো আঁকছি, পরে আমরা ডেফিনেশন দিচ্ছি, কিন্তু তোমাকে যদি প্রশ্ন করে তুমি কিন্তু আগে ডেফিনেশন দিবা, পরে চিত্র আঁকবা, বুঝতে পারছো। যখন তোমাকে পরীক্ষা জিজ্ঞাসা করবো বলতো কণিক কাকে বলে, তখন কিন্তু তুমি আগে চিত্র আঁকবা না, তুমি আগে ডেফিনেশন দিবা, তারপরে কি করবা, তাকে চিত্রকে দেখাবা। কিন্তু আমি তোমাকে বুঝাচ্ছি, তোমার বুঝার স্বার্থে আমি কি করতেছি, আমি তোমাকে আগে লিখেছি, কিন্তু তোমাকে যে প্রশ্ন করবে সে কিন্তু জানে এগুলো, কথা বলতে পারলাম, তারা কিন্তু বুঝানোর দরকার নাই। তাহলে এটা কি দেখছি, এটা পি বিন্দু থেকে নিয়ামক লম্ব দূরত্ব পিএম, সুতরাং উৎকেন্দ্রিকতা, সুতরাং উৎকেন্দ্রিকতা কি বলতো, এটা কি দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা প্রকাশ করা হয়, এটা ইংলিশে এক্সেন্ট্রিসিটি,
এক্সেন্ট্রিসিটি, এটা ইংলিশ উচ্চারণটা কি বলতো? এক্সেন্ট্রিসিটি, যার প্রথম লেটারটা কি ই, প্রথম লেটারটা কি বলতো? ই, এই জন্য এটাকে কি করা হয়েছে, ই দ্বারা প্রকাশ করা হয় উৎকেন্দ্রিকতাকে। এটা হলো এসপি বাই পিএম। তাহলে এসপি এবং পিএম এর পরিচয় কি পাইছো? সবাই লেখা শেষ করো দুটুকু, এসপি বাই পিএম। এসপি বাই পিএম। পরে সবার লেখা হয়েছে? উৎকেন্দ্রিকতা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে বল আমাকে, বল উৎকেন্দ্রিকতা বুঝো না এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এটা থেকে কিন্তু আমাদের সংখ্যা আসবে। উৎকেন্দ্রিকতা বুঝো না এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? সবাই উৎকেন্দ্রিকতা বুঝছো? তাহলে উৎকেন্দ্রিকতা এটা আমাকে তানজিনা বলো, উৎকেন্দ্রিকতা জিনিসটা কি? আচ্ছা আমাকে তুমি এখানে বলো, আমি তোমাদেরকে আমি আমি একটু তোমাদের বুঝার সুবিধার্থে, আচ্ছা আমি একটা বিন্দু নেই, এটা ধরলাম পি আর এটা ধরলাম এম। বলো তো এখানে দিলে এখানে উৎকেন্দ্রিকতা কত হবে, কি হবে? এই যে এই দিকে যোগ করবে না, এটা কি এসপি, এটা কি দ্বারা ভাগ, এটা কি দ্বারা ভাগ করবা? এই যে পিএম, এই পি থেকে এটা লম্ব দূরত্ব কিন্তু এটা, বুঝতে পারছো? এই নিয়ম লম্ব দূরত্ব পিএম, এটা কি একটা অনুপাত না? এই অনুপাতটা এই যে কি, এই অনুপাতটা কি বলা হয়? এই উৎকেন্দ্রিকতা কিন্তু বৃত্তের জন্য একরকম, পরাবৃত্তের জন্য আরেক রকম, উপবৃত্তের জন্য আরেক রকম, অধিবৃত্তের জন্য আরেক রকম। মূলত এই উৎকেন্দ্রিকতার মানের উপর ভিত্তি করে কি করা হয়, কণিককে 4 ভাগে ভাগ করা হয়। তাহলে উৎকেন্দ্রিকতাটা কি কারো কোনো প্রশ্ন আছে? এই বলে এখানে এখানে এর পরিচয়টা কি বলতো? কণিকের উপকেন্দ্র, কণিকের উপকেন্দ্র। পি এর পরিচয় কি? এটাই নামে না বলো, পি এর পরিচয় কি? কণিকের উপর যে কোনো বিন্দু। তাহলে এস হলো উপকেন্দ্র, কণিকের উপকেন্দ্র, আর পি হলো কণিকের উপর যে কোনো বিন্দু। দেন এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নিবা, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কি? এসপি। এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কি বলতো? আর পি, এই যে নিচের পি এর পরিচয় কি? কণিকের উপর যে কোনো বিন্দু। এখানে যে বিন্দুটা নিবা সেই বিন্দুটাই কিন্তু এটা। এখানে যদি এখানে এক বিন্দু নিবা, এখানে কিন্তু আরেক বিন্দু নিতে পারবা না। এখানে তুমি যে বিন্দু নিবা সেই বিন্দু রইল এটা। আর পিএম, এমটা কিন্তু কোনো বিন্দু নয়, পিএমটা একসাথে বলতে হবে। পিএমটা একসাথে, অর্থাৎ পি বিন্দু থেকে নিয়ামক রেখা লম্ব দূরত্ব। পি বিন্দু থেকে নিয়ামক রেখা কোন দূরত্ব? এটা একসাথে। তাহলে দেন এই যে এই এসপি কে পিএম দ্বারা ভাগ করলে যে অনুপাতটা হবে সেই অনুপাতটা কি বলা হয়? উৎকেন্দ্রিকতা। এই উৎকেন্দ্রিকতা ভিত্তি করে এই কণিক কত প্রকার? প্রথমে লেখো ইকুয়াল টু 0 হলে, এক নম্বরে লেখো ইকুয়াল টু 0 হলে কণিকটি বৃত্ত হবে। কণিকটি কি হবে? বৃত্ত হবে। ইকুয়াল টু 0 হলে কণিকটি বৃত্ত হবে। সবাই লেখো, এর মান যদি 0 হয় তাহলে কণিকটি কত হবে? বৃত্ত হবে। 2 নম্বরে লিখো এর মান যদি 1 হয়, কত হয় বলো তো? এর মান 1 হলে কণিকটি কি হবে? কণিকটি হবে পরাবৃত্ত। পরাবৃত্ত। এর মান 1 হলে কণিকটি পরাবৃত্ত। ইকুয়াল টু 0 হলে কণিকটি হবে বৃত্ত, ইকুয়াল টু 1 হলে কণিকটি হবে কি?
পরাবৃত্ত। 3 নম্বরে লিখো, সবার লেখা হয়েছে? ই এর মান তোমার 0 থেকে বড়, 0 থেকে কি আর 1 থেকে কি ছোট। 0 হতে পারবে না, 0 হলে তো বৃত্ত হয়ে যাবে। 0 হলে কি হয়ে যাবে? আবার 1 হইতে পারবে না, 1 হলে কি হয়ে যাবে? তাহলে 0 হতে পারবে না, 1 হতে পারবে না। 0 থেকে হবে বড় আর 1 থেকে কি হবে? ছোট। যদি এর ভিতরে কোনো মান হয়, অর্থাৎ 0 থেকে বড় 1 থেকে ছোট, এর ভিতরে কোনো মান হলে কণিক কি হবে? উপবৃত্ত। কণিক কি হবে? উপবৃত্ত। 4 নম্বরে দেখো, ই এর মান যদি 1 থেকে বড় হয়, 1 হইতে পারবে? কারণ 1 হলে কি হয়ে যাবে? এই যে 1 হইতে পারবে 1 থেকে বড় হলে, 1 থেকে বড় হলে কণিকটি কি হয় বলতো? অধিবৃত্ত। তাহলে ক্লাসিফিকেশনটা বুঝছো? ই এর মান যদি কি হয়? 0 হয়। 0 হলে কি বৃত্ত। ই এর মান যদি 1 হয়, 1 হলে কণিকটি কি পরাবৃত্ত। আর ই এর মান যদি 0 থেকে বড় 1 থেকে ছোট হয়, কি বলতো? উপবৃত্ত। ই এর মান যদি 1 থেকে বড় হয় তাহলে কি বলতো? সবাই লেখা শেষ করো। বাবা আমি পড়াচ্ছি তো। হ্যাঁ, সবার লিখে হয়েছে? আচ্ছা এবার আসো, মূলত ই তো ই মানে কি এসপি বাই পিএম না? ই মানে কি? ই মানে কি এসপি বাই পিএম না? ই মানে উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা মানে কি এসপি বাই পিএম। বলো তো কখন এটার মান 0 হবে? কখন এটার মান 0 হবে? হ্যাঁ হ্যাঁ, কণিকটা বৃত্ত বেশি, ঠিক আছে 0, কিন্তু কখন এই অনুপাতটা মান কখন 0 হবে? উপরে যদি কি থাকে? উপরে একটা মান থাকবে, আর নিচে যদি কি থাকে? অসীম থাকে। নিচে যদি কি থাকে বলো তো? তখন এই মান কি 0 হবে না? নিজে মনে কর কোনো একটা ভ্যালু আছে, নিজে মনে করো 5, 10, 20 কোনো একটা ভ্যালু আছে। তাহলে এই ভ্যালুটাকে আমি কি দ্বারা ভাগ করলে অসীম হবে? যদি 0 হবে, যদি অসীম দ্বারা ভাগ করি, কি দ্বারা ভাগ করি বলতো? অসীম দ্বারা ভাগ করলে কি হবে? তাহলে আমাদের প্রত্যেকটির ক্ষেত্রেই কিন্তু দেখো এসপিটা খেয়াল করো, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আবার এসপি মানটা অসীম না। যেমন বৃত্তের ক্ষেত্রে কি এসপির মানটা অসীম হবে? এটা তো এস, এর উপর হচ্ছে একটা বিন্দু নিলে কি মানটা কি অসীম হবে না সসীম হবে? সসীম হবে। এটা অসীম হওয়ার কোনো কি না সুযোগ নাই। এ পরাবৃত্তের ক্ষেত্রে দেখো আমি এস নিলাম, এটার উপর যে কোনো একটা বিন্দু নেই, বিন্দু নিলে এই এসপির মানটা কি অসীম হবে না সসীম হবে? সসীম হবে। এরপর আবার দেখো, উপবৃত্তের ক্ষেত্রে আমি এস নিলাম আর পরাবৃত্তের উপর হচ্ছে একটা বিন্দু নিলাম, দিয়ে কোনো বিন্দুই নেই, নিলে এসপির মানটা অসীম হবে না সসীম হবে? সসীম হবে। এই এসপির মানটা কি অসীম হবে না সসীম হবে? সসীম হবে না? কিন্তু নিয়ামক রেখাটা খেয়াল করো, নিয়ামক রেখা তো আমি যে কোনো জায়গায়, আমি বলছি না নিয়ামক রেখা কোথাও অবস্থিত হবে? পরাবৃত্তের বাইরে হবে না? তাহলে নিয়ামক রেখা কি যে কোনো জায়গা হতে পারে না? নিয়ামক রেখা যে কোনো জায়গা হতে পারে কিনা? নিয়ামক রেখা যদি অসীমে যদি অবস্থিত হয়, তাহলে এই দূরত্বটা কি অসীম হয়ে যাবে না? এখান থেকে দূরত্বটা কি অসীম হয়ে যাবে না? মনে করে এই নিয়ামক রেখার অসীমে অবস্থিত, তাহলে পি থেকে এই এম এর দূরত্বটা কি অসীম হয়ে যাবে না? কথা বলতে পারলাম? পি থেকে এম এর দূরত্বটা কি হয়ে যাবে? অসীম। এটা দেখে বাবা, এটা দেখে কি তোমার পড়া ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা এখন দেখো, তাহলে এসপি দূরত্বটা কখনো অসীম নয়, অসীম হতে পারবো না। এসপি দূরত্ব কি অসীম হতে পারবে? বলতে এসপি দূরত্বটা কি অসীম হতে পারবে? আবার শূন্য হতে পারবে না।
আবার শূন্য কি মানে এখান থেকে একটা দূরত্ব নিলে একটা দূরত্ব থাকবে। যদি যদি মনে করো উপকেন্দ্রটাই যদি আমার বৃত্ত হয়ে যায় তাহলে এখানে কোন বৃত্ত থাকবে? যদি কোনো একটা বৃত্ত হয় তাহলে তার অবশ্যই তো এখানে একটা দূরত্ব আছে, দূরত্ব আছে না? যদি পরাবৃত্ত হয় উপকেন্দ্র থেকে এখানে অবশ্যই তো যে কোনো বিন্দুর একটা কি দূরত্ব আছে না? তাহলে আমার এসপির মানটা অসীম হতে পারবে না, শূন্য কি হতে পারবে না। কিন্তু আমার নিয়ামক এই যে পরাবৃত্তর উপরস্থ বিন্দু থেকে নিয়ামক রেখার মানটা কি হতে পারে? অসীম হতে পারে অথবা সসীম হতে পারে। তাহলে এখন দেখো এখন আমাকে দেখতে হবে এই আমার এসপি, এই এসপি বাই পিএম, এটাই তো আমার উৎকেন্দ্রিকতা নাকি? তাহলে আমাকে দেখতে হবে যে উৎকেন্দ্রিকতার মানটা কখন 0 হইতে পারে, কখন 1 হইতে পারে, কখন, এটা মূলত ডিপেন্ড করবে আমার নিয়ামক রেখাটা কোথায় অবস্থিত তার উপর। এটা ডিপেন্ড করে কি বলতো, নিয়ামক রেখাটা কোথায় অবস্থিত তার উপর। তাহলে এখন দেখো কখন 0 হয়ে বলো তো, কারণ এই উপরে এসপি তো সসীম একটা ভ্যালু, উপরে এসপি সসীম একটা ভ্যালু না? সসীম ভ্যালু। তাহলে এই সসীম ভ্যালুটাকে আমি কি করব? 0 বানাবো। তাহলে নিচে কি আমাকে কি করতে হবে? অসীম দ্বারা ভাগ করতে হবে না? তারপরে অসীম দ্বারা ভাগ করতে হবে। তাহলে 0 হবে না? 0 হবে না? কি বলছি বুঝছো? তার মানে খেয়াল করে দেখো, তার মানে বৃত্তের ক্ষেত্রে যদি নিয়ামক রেখাটা অসীমে অবস্থিত হয়, দেখো বৃত্তের ক্ষেত্রে যদি মানে নিয়ামক রেখাটা কোথায় অবস্থিত হয়? আমি ডট ডট দিয়ে বুঝাই, এখানে ডট ডট দিয়ে বুঝাচ্ছি। ডট দিয়ে এটা আবার নিয়ামক রেখা। আমি কিন্তু প্রথম কিন্তু তোমাদের এটা বলি না, প্রথম এটা বললে তোমরা বুঝতে পারবে না। আমি প্রথমে সসীম দিয়ে দেখাইছি। এই যে এটা নিয়ামক রেখা, এটা কি রেখা? নিয়ামক। তোমরা এখন এটা নিচে লেখো। তাহলে এখন দেখো তো, আমি এই হলো এস আর এটার উপর আমি এই বৃত্তটার উপর থেকে বিন্দু নিলাম পি। তাহলে এস এর থেকে পি এর দূরত্ব হলো এসপি। এস থেকে পি দূরত্ব কি বলো তো? এসপি। আর এই দেখো এই নিয়ামক রেখাটা অসীম অবস্থিত না সসীম অবস্থিত? দেখো এখানে আমি ডট ডট দিয়ে রাখছি, মানে অসীম দূরত্ব অবস্থিত, না আমার কল্পনারও বাহিরে। আমার কল্পনারও কি বলতো বাহিরে। তো এটা কি আমি এটা তাহলে এই পি থেকে এই নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব পিএম না বলতো? পিএম না? তাহলে পিএম দূরত্বটা কি অসীম হবে না? তাহলে এখানে এখানে বলতো এসপি বাই পিএম, এটার ক্ষেত্রে এসপি বাই পিএম অর্থাৎ এসপি বাই অসীম। পিএম মান কি অসীম না? পিএম মান কি বলতো? অসীম। সমান সমান কত বলতো? 0। তাহলে বলতো বৃত্তের ক্ষেত্রে নিয়ামকরা কোথায় অবস্থিত? অসীমে অবস্থিত। বৃত্তের ক্ষেত্রে নিয়ামকরা কোথায় অবস্থিত? তোমরা এটা নিচে লেখো, এই যে টার্মটা আমরা নিচে লেখো, আমি চিত্রটা এঁকে নিচে লেখো। তুমি এটা আমরা নিচে লেখো এসপি বাই পিএম ইকুয়াল টু কি, এখানে ই লেখো, ই সমান সমান ই দাও, ই ইকুয়ালস টু এসপি বাই পিএম। লেখছো? সবার লিখা হয়েছে? আদিবে লেখা হয়েছে? না ফিজা লেখা হয়েছে? না ফিজা, সুবর্ণা? আজকে ক্লাসটা কিন্তু আমি বলে দিই বেসিক ক্লাস। এই ক্লাস তোমার তোমাকে এই অঙ্ক বুঝতে সবকিছু করে সাহায্য করবে। আজকে ক্লাস থেকে পরীক্ষা প্রশ্ন কম আসবে, কিন্তু তুমি আজকে ক্লাস যদি বুঝে থাকো তুমি সব অঙ্ক সহজে করতে পারবে। ঠিক আছে? এসব লেখা হয়েছে? সুবর্ণা, নাফিজা, তুমি বলো না কেন তোমরা? আমি তো যার লেখা হয়েছে বলবা।
ডান বলো। তাহলে তাহলে এখন তাহলে এখন বলো তো এখানে কি হবে, এখানে লেখো, এখানে লেখো ইকুয়াল টু 0 হলে কোণিকটি বৃত্ত। এখানে আরেকটা সাইড নোট দিয়ে দাও, বৃত্তের ক্ষেত্রে নিয়ামক রেখা অসীমে অবস্থিত। বৃত্তের ক্ষেত্রে নিয়ামক রেখা কোথায় অবস্থিত? অসীমে অবস্থিত। তুমি চাইলে এখানে জায়গা থাকলে এখানে লিখো, না নিচে লিখো যে বৃত্তের ক্ষেত্রে নিয়ামক রেখা অসীমে অবস্থিত। অসীমে অবস্থিত, দেখো এটা লিখছ? সবাই লেখা হয়েছে? এই বৃত্ত পাবে, এই সাইড নোটটা লিখে দিবা, ইকুয়াল টু 0 হলে কোণিকটি বৃত্ত হবে, বৃত্তের ক্ষেত্রে নিয়ামক রেখা অসীমে অবস্থিত। এবার আসো দেখি কখন এর মান 1 হয়, দেখি কখন এর মান 1 হয় বলতো। এসপি বাই পিএম এর মানটা বলতো কখন 1 হবে? যদি উপরে উপরে এসপির মান যা, নিচে যদি পিএম এর মান তাই হয়, নিচে এসপির মান যা, উপরে যদি পিএম এর মান কি হয় তাই হয়, তাহলে কিন্তু কত ভাবো, উপরে এসপি মান যদি 5 হয়, নিচে পিএম এর মান যদি 5 হয়, তাহলে কাটাকাটি করে কত হবে? তাহলে 1 হইতে হলে এই দেখো এসপি কে একটা দূরত্ব না, এসপি একটা কি, পিএমও কি একটা, পিএমও কি একটা দূরত্ব। তাহলে উপর এসপি দূরত্ব যা হবে, পিএম এর দূরত্ব কি হবে? একই হবে, একই। তাহলে একই হলে কাটাকাটি করলে তার মান কত হবে? 1। এবার আসি দেখো তার মানে কি বুঝাচ্ছে খেয়াল করো, আমি নর্মালি বুঝাই। মনে করো এই যে একটা বিন্দু নিলাম, এটা কি নিলাম বিন্দু, এটা কি এই বিন্দুটা কি পরাবৃত্তের উপরস্থ বিন্দু না? এই বিন্দুটা কি বিন্দু? পরাবৃত্তের উপরস্থ বিন্দু। ধরি এই বিন্দুটা পি, এই বিন্দুটা পি ধরি, তাহলে এখান থেকে এখানে দূরত্ব কি বলতো? তোমরা ঢাকা দরকার নাই, এসপি। তাহলে এখানে দেখো, তাহলে আবার পি থেকে এটার দূরত্ব কি পিএম না? তাহলে এই দূরত্ব আর এই দূরত্ব কি দিব? সমান হইতে হইব। এই দূরত্ব আর এই দূরত্ব কি দিব? সমান হইতে হবে। সমান হলে আমি এসপি কে যদি পিএম দ্বারা ভাগ করি, তার মান কত হইব? দেখো এখানে আবার দেখো আমি আরেকটা বিন্দু নিয়েছি, এই কণিকের উপর আরেকটা বিন্দু নিয়েছি না পি, তাহলে এখান থেকে এস থেকে পি এর দূরত্ব কত? পিএম। পি এর দূরত্ব কত বলতো? পিএম। আচ্ছা আবার পি থেকে এম এর দূরত্ব কত? পিএম না? এখন আমার এখানে মনে হচ্ছে যে পিএমটা কি বড়, বড় মনে হচ্ছে না? কিন্তু বড় হওয়া যাবে না, আমাদের আঁকাটা তুলে হয়ে বলে আমরা যদি একবারে গ্রাফিক্যালি আঁকি, এটা বড় হবে না, এটা ছোটই বুঝাবে। এখানে কিন্তু আমার আমার বিষয়টা কিন্তু এটা, এখান থেকে এই দূরত্বটা কিন্তু আমার অল্প মনে হচ্ছে, বিষয়টা কিন্তু অল্প দূরত্ব না। আমরা 3D গ্রাফিক্সের দিকে না বুঝাতে পারতেছি না, সরি আমরা যে 2D গ্রাফিক্সের দিকে আমরা বুঝাতে পারতেছি না। হ্যাঁ, তাহলে দেখো তো, তাহলে এই যে এই এসপি দূরত্ব আর এই পিএম দূরত্ব রাখি বলতো সেম, এটার মান যা, এটার মানও কি একই হবে। দেখো এটা এখানে বোঝা যায় যে এটার মান যা, এটার মান কি, এরকম প্রত্যেকটি যে কোনো বিন্দুর ক্ষেত্রে এই পরাবৃত্তের উপর তো আমি যে কোনো বিন্দুই আমি নেই না কেন, যে কোনো বিন্দু নেই না করো, যে বিন্দু নেব এখান থেকে এটা দূরত্ব বের করবো, বা এটা থেকে এটা লম্ব দূরত্ব নেব, এই দুই দূরত্ব কি হবে? সমান হবে। এই দুই দূরত্ব কি হবে? সমান হবে। সমান যদি হয় তাহলে এখানে বলতে ই ইকুয়ালস টু কত বলতো? এসপি বাই পিএম ইকুয়ালস টু কত? আবার এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা কি বোঝায় যে পরাবৃত্ত থেকে উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্ব, যে কোনো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আর ওই বিন্দুতে ঠিক সেম দূরত্বটা কি, মানে সেম দূরত্বে কি অবস্থিত হবে বলতো? নিয়ামক রেখা অবস্থিত হবে। আবার আমি বলি যে আমি যদি পরাবৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দু নেই, পরাবৃত্তের উপরস্থ কোনো কি নেই বলতো? যে কোনো বিন্দু নেই, সেটা যে কোনো বিন্দু নেই, নিলে যে বিন্দুটা নিব না কেন, সে বিন্দু থেকে সে বিন্দু আর নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব যা হবে ঠিক সেম ওই বিন্দু থেকে ততটুকু দূরত্বে কি হবে বলতো? নিয়ামক রেখার অবস্থিত হবে। বুঝতে পারলাম?
দেখো এখান থেকে এখানে দূরত্ব দিতে কি হয়, সাপোজ মনে করো 5 হয়, কত হয় বলতো, 5 হয়। তাহলে এখান থেকে 5 দূরত্বে, যে পি বিন্দু থেকে 5 দূরত্বে কি হবে বলতো, নিয়মক রেখাটা অবস্থিত হবে। কথাটা বুঝতে পারলাম? ওকে, তাহলে এটা বুঝতে হয় ইকুয়াল টু এসপি বাই পিএম ইকুয়ালস টু 1। দেখো, অর্থাৎ অর্থাৎ কি বলতো, অর্থাৎ লেখো, অর্থাৎ অর্থাৎ এখানে এই রেখা থেকে এসপি ইকুয়ালস টু কি বলতো, এসপি ইকুয়ালস টু কি বলতো, এই এসপি বাই পিএম ইকুয়ালস 1 হলে এসপি ইকুয়ালস টু কত, পিএম। এসপি ইকুয়ালস টু কত বলতো, পিএম। লেখো এটা, এটা লেখো, চিত্রের পাশে লেখো এটা। আচ্ছা, শেষ হলে আবার আমি লিঙ্ক দিয়েছি। আজকে এই টপিকটা মানে এই জিনিসটা বুঝিয়ে দেবো। তো লেখা হয়েছে? তাহলে এখানে তোমার কথা লেখা, এখানে ওই যে এর মধ্যে লেখো ইকুয়াল টু 1 হলে কৌণিকটি কি, পরাবৃত্ত। পরাবৃত্তের ক্ষেত্রে দেখো, পরাবৃত্তের ক্ষেত্রে পরাবৃত্তের ক্ষেত্রে এসপি ইকুয়াল টু কি, না এসপি ইকুয়াল টু পিএম। আচ্ছা, এখানে তো একটা, এখানে তো ইয়া হলো এসপি, এসপি বাই পিএম ইকুয়ালস টু 1। এসপি বাই পিএম ইকুয়ালস টু কত, এসপি বাই পিএম ইকুয়ালস টু 1, অর্থাৎ এসপি ইকুয়াল টু পিএম। এটাই কিন্তু ই এর মান, এটাই কার মান, এটাই কিন্তু ই, এইটাই কিন্তু ই, বুঝতে পারছো? অর্থাৎ এসপি ইকুয়াল টু পিএম। আমরা কিন্তু সূত্র আবিষ্কার করে বলছি এসপি ইকুয়াল টু পিএম। আর এটার ক্ষেত্রে কি বলতো, এসপি বাই পিএম ইকুয়ালস টু, এসপি বাই পিএম ইকুয়ালস টু 0। এসপি বাই পিএম ইকুয়ালস টু কত, 0। আমরা কিন্তু এখানে লিখে দিয়েছি, এখানে লিখছি না এটা। আচ্ছা, লিখছি তো এখানে, ঠিক আছে, লেখা হয়েছে এটা। এরপর আসো উপবৃত্তের ক্ষেত্রে, বলতো উপবৃত্তের ক্ষেত্রে, উপবৃত্তের ক্ষেত্রে বলতো ই এর মানটা কত, 0 থেকে বড়, 1 থেকে কি, 0 থেকে বড়, 1 থেকে ছোট হইতে হইলে খেয়াল করতো এসপি এর মানটা, আবার এসপি এর মানটা হবে ছোট, আর পিএম এর মানটা হবে কি, বড় হবে না? তারপর এসপি এর মান যদি 3 হয়, পিএম এর মান যদি 5 নেই, তো 3 কে 5 দ্বারা ভাগ করলে মানটা কি 0 থেকে বড় আর 1 থেকে ছোট হবে না? 0 থেকে বড়, 1 থেকে কি হবে, ছোট হবে। বিষয়টা বুঝছো? এরপর আবার দেখো, তাহলে আবার দেখো ইয়ার ক্ষেত্রে কি হবে, উপবৃত্তের ক্ষেত্রে কি হবে, এসপি এর মানটা হবে ছোট, আর পি এর মানটা হবে কি, বড়। বিমানটা বড় হবে কিন্তু অসীমে যাবে না। অসীমে কি বলতো, কিন্তু বৃত্তের ক্ষেত্রে কোথায় চলে যাবে, অসীমে চলে যাবে, যেন বৃত্তের ক্ষেত্রে 0 হয়ে যায়। আর উপবৃত্তের ক্ষেত্রে অসীমে যাবে না, কিন্তু বড় হবে, অনেক বড় হইতে পারে, অনেক বড়, সরি, এই পিএম মানটা অনেক বড় হইতে পারে, আবার অল্প বড় হতে পারে, কার থেকে, পিএম এসপি থেকে। এই জন্যই কিন্তু উপবৃত্তের শেপটা অনেকটা কার মতো বলতো, অনেকটা কার মতো, বৃত্তের ক্ষেত্রে যেমন পিএম, বৃত্তের ক্ষেত্রে যেমন নিয়ম রেখাটা কি হয়, এই নিচের নিচের মানটা বড় হয় না, নিচের মানটা বড় হইতে কোথায় চলে যায়, অসীমে চলে যায়। উপবৃত্তের ক্ষেত্রে এটাও বড় হইতে পারবে, এটাও কি অনেক বড় হতে পারবে, কিন্তু অসীমে যাবে না। কথা বলতে পারলাম? কিন্তু তার মানে যেহেতু অনেক বড় হতে পারবে, এই জন্য এটা কার মতো, এটা শেপটা কার মতো হয়ে যায়, বৃত্তের মতো হয়ে যায়। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এখন দেখো এখানে, তাহলে এখন দেখো, তাহলে এখন দেখো এখানে যে এই যে মতো এস, এই নিলাম এস, আর এখানে নিলাম পি, বুঝতে আর এখান থেকে এটা বলো তো, এটা হলো পিএম। বলো তো এসপি বড় না পিএম বড়? দেখো পিএমটা বড় না, আর এসপিটা কি, ছোট।
তাহলে দেখো তো এই জন্য কি বলতো, ওই যে এসপি এখানে ই লেখো, ই ইকুয়ালস টু এসপি বাই কত বলতো, পিএম। এসপি বাই কত, পিএম। বুঝতে পারছো? এটার মান অবশ্যই কি হবে, জিরো থেকে বড় হবে, আর ওয়ান থেকে কি হবে, ছোট হবে। তাহলে এখন দেখো তো এখানে, তাহলে এখানে এখানে আমরা আরেকটা জিনিস লিখতে পারি কিনা বলতো, তাহলে বলতো এসপি সমান সমান কি হয় বলতো, কোনাকুনি গুণ দিলে ইপিএম হয় না? এসপি সমান সমান কি হয়, এখানেও কিন্তু ইপিএম হইতো, খেয়াল করো। এখানেও কিন্তু কি হইতো, এসপি ইকুয়ালস টু, দেখো এখানেও কিন্তু কি হয় বলতো, এসপি ইকুয়ালস টু ইপিএম হয়। কিন্তু এর মানটা কত, এর মান যদি ওয়ান বসাই দেই তখন কি এটা থাকে, তখন এসপি ইকুয়াল টু পিএম হয়ে যায়। এসপি ইকুয়াল টু কি হয়ে যায়, কিন্তু এখানে তো আর এর মানটা ওয়ান হবে না, এর মানটা হবে ওয়ান থেকে ছোট আর জিরো থেকে কি বড়। এই জন্য এসপি ইকুয়াল টু কি পিএম, অর্থাৎ পিএম কে যদি ই দ্বারা গুণ দেই, পিএম কে যদি কি দ্বারা গুণ দেই, এসপি সমান হবে। বিষয়টা বুঝছো এটা? তাহলে এখানে এখানে লেখো, এখানে এখানে কি বলতো, জিরো লেস দেন ই লেস দেন ওয়ান হলে এটা উপবৃত্ত, উপবৃত্তের ক্ষেত্রে, উপবৃত্তের ক্ষেত্রে কি বলতো, উপবৃত্তের ক্ষেত্রে লেখো, উপবৃত্তের ক্ষেত্রে তোমরা কিন্তু জানো, লেখা দিলা উপবৃত্তের ক্ষেত্রে, উপবৃত্তের ক্ষেত্রে ইকুয়াল টু কি বলতো, ইকুয়াল টু কি, ইকুয়াল টু কি বলতো, এসপি বাই পিএম সমান সমান কি বলতো, একই কথা। এসপি ইকুয়াল টু কি বলতো, এসপি ইকুয়াল টু কত, ইপিএম। এসপি ইকুয়াল টু কত, এটা ক্ষেত্রে বলতো নিয়ামকের কোথায় অবস্থিত হবে, নিয়ামকের কোথায় অবস্থিত হবে, কণিকের উপকেন্দ্র থেকে, কণিকের উপকেন্দ্র থেকে কণিকের নিয়ামক রেখার যে, কণিকের উপকেন্দ্র থেকে কণিকের উপরস্থ যে কোনো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যত, ওই বিন্দু থেকে তার থেকে বেশি দূরত্বে কি হবে, নিয়ামক রেখা অবস্থিত হবে। কথাটা বুঝতে পারলাম? বেশি দূরত্বটা কি হতে পারে, অনেক বেশি হতে পারে, আবার কম বেশি হতে পারে। অনেক বেশি হতে পারে, আবার কি কম বেশি হতে পারে, কিন্তু একবার কি অসীমে যাবে না, বৃত্তের মতো কোথায় যাবে না, কিন্তু অসীমের কাছাকাছি চলে যেতে পারে। কিন্তু এমন জায়গায় যাবে যেখান থেকে গেলে আমরা তাকে ধরে নিয়ে আসতে পারবো, কিন্তু অসীমে চলে গেলে আর আমরা সেটাকে আমরা ধরতে পারবো না। কথা বলতে পারলাম? কিন্তু একমাত্র বৃত্তের ক্ষেত্রে সেটা অসীমে চলে যাবে, যার কারণে আমরা সেটাকে আর ধরতে পারবো না। কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে এটা কি হবে, আবার দেখো উপকেন্দ্র থেকে পরাবৃত্তের কণিকের উপরস্থ যে কোনো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যত হবে, ওই দূরত্ব থেকে বেশি দূরত্বে কোথায় অবস্থিত হবে, নিয়ামক রেখা অবস্থিত হবে। এখন কি অল্প বেশি দূরত্ব হইতে পারে, আবার তার থেকে অনেক বেশি দূরত্ব কি হতে পারে। বিষয়টা কি বুঝতে পারছো? আচ্ছা এরপরে এরপরে দেখো, যে ক্লিয়ার এটা? আচ্ছা এরপরে দেখো, ইয়ার ক্ষেত্রে, অধিবৃত্তের ক্ষেত্রে বলো তো ইয়ের মানটা কত, ওয়ান থেকে বড় না? ইয়ে মানটা ওয়ান থেকে বড়। ইয়ে মান যদি ওয়ান থেকে বড় হয়, খেয়াল করো ইয়ের মানটা আমরা জানি যে ইকুয়াল টু কি এসপি বাই পিএম, ইকুয়াল টু কত, এসপি বাই পিএম। বলতো কখন এটার মান ওয়ান থেকে বড় হবে, উপরেরটা বড় হইলে নিচেরটা বড় হইলে, নিচেরটা বড় হইলে ওয়ান থেকে বড় হইবে। যে উপরেটা যদি আমি সিক্স নেই আর নিচেটা যদি ফাইভ নেই, তাহলে কি ওয়ান থেকে বড় হবে না? আমি যদি উপরেটা যদি ফাইভ নেই নিচের থেকে সিক্স নেই, ওয়ান থেকে বড় হবে? তার মানে খেয়াল করো, তাহলে আমার এটার মান কখন ওয়ান থেকে বড় হবে, যখন এসপি এর মানটা, উপরের মানটা, এই এসপি এর মানটা কি হবে, বড় হবে, পিএম এর মানটা কি হবে। অর্থাৎ এটা তারা বুঝাবে যে এসপি মানে কি, কণিকের কণিকের উপকেন্দ্র থেকে কণিকের উপরস্থ যে কোনো বিন্দু দূরত্ব কি এসপি না? আর পিএমটা কি বলতো, ওই বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব না? তার মানে খেয়াল করে এখানে, এখানে কণিকের উপকেন্দ্র এবং উপরস্থ যে কোনো বিন্দু মধ্যবর্তী দূরত্ব, যে কোনো বিন্দু মধ্যবর্তী দূরত্ব, আর বলতো ওই বিন্দু থেকে নিয়ামক রেখাটা আরো কম দূরত্বে অবস্থিত হবে না? আরো কম দূরত্বে কি হবে, অবস্থিত হবে। বিষয়টা খেয়াল করে দেখো, এখানে দেখো এটা এটা অবধি থেকে, আচ্ছা এটা তো আমরা রাখছি কিনা এখানে, হ্যাঁ, রাখছি। এটার ক্ষেত্রে কিন্তু, এটার ক্ষেত্রে আমি কমা দিয়ে বুঝাই, এটার ক্ষেত্রে ইয়ের মানটা হইলো জিরো থেকে বড়, ই থেকে, ঠিক আছে, লিখে রাখো, লিখে রাখো। বুঝছে? আচ্ছা এখন দেখো তো,
এখানে এর মানটা এখানে ব্যাখ্যা করে দেখাই, ই ইকুয়ালস টু এটা কি আমার উপকেন্দ্র না এস, আর এটা কি বলতো আমার পি না বলতো উপরস্থ বিন্দু না যে কোনো বিন্দু না পি, এর মধ্যে দূরত্ব হলো এসপি, আর পি থেকে এলো নিয়ামক রেখার মধ্যে দূরত্ব পিএম। বলতো কোনটা বড় কোনটা? এসপি বড় আর পিএম কি ছোট। তাহলে এটা মান কি হবে? 1 থেকে বড় হবে। এটা মান কি হবে? ঠিক সেম দেখো এই একটা বিন্দু ধরো, আচ্ছা সরি এটা উপরস্থ বিন্দু পি, এখান থেকে এটা দূরত্ব কি এসপি না? এখান থেকে এখানে দূরত্ব কত? এসপি। আর এটা থেকে এটা দূরত্ব কত? পিএম। তাহলে বড় বলতে এটা বড় না, এটা কি ছোট। তাহলে এসপিটা বড় আর পিএমটা কি ছোট? তো এসপি যদি বড় হয় পিএম যদি ছোট হয় এটা মান কি হবে? 1 থেকে কি হবে? বড় হবে। 1 থেকে বড় হবে। তাহলে আবার দেখো এখানে, তাহলে এখানে তাহলে আবার দেখো পরাবৃত্তের ক্ষেত্রে অধিবৃত্তের ক্ষেত্রে কি হবে? যে কোন একটা অধিবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু আর ওই এটার উপকেন্দ্র মধ্যবর্তী দূরত্ব যত হবে ওই দূরত্ব থেকে কম দূরত্বে কি হবে? নিয়ামক রেখাটা অবস্থিত হবে। কথা বলতে পারলাম? এটা কিন্তু এখানে হইতে পারে, এই নিয়ামক রেখাটা কিন্তু এখানেও কি হতে পারে, কিন্তু এখানে কি হবে? বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার বিষয়টা? তাহলে এখন দেখো, তাহলে এখন লেখো, এখন লেখো এখানে ক্ষেত্রে কি এসপি ইকুয়াল টু ইপিএম। এখানে দেখো তো অধিবৃত্তের ক্ষেত্রে, দেখো অধিবৃত্তের ক্ষেত্রে কি বলতো? ইকুয়াল টু এসপি বাই এম। দেখো এখানে হবে, এখানে লেখো, এখানে হলো 0 থেকে বড় 1 থেকে কি ছোট, আর এখানে হলো ই এর মান 1 থেকে বড়। তাহলে এখানেও কি বলতো? ইকুয়াল টু কি এসপি ইকুয়াল টু কি পিএম। এখানে কি এসপি ইকুয়াল টু ইপিএম, এসপি ইকুয়াল টু ইপিএম। তোমরা শেষ করো। দেখা যায়? তোমাদের হয়তো আজকে ক্লাসটি তোমাদের কঠিন লাগছে, কারোর কাছে কঠিন লাগছে ক্লাসটা? ক্লাসটা কিন্তু কঠিন ক্লাস, মানে টপিকটা কিন্তু কঠিন ছিল। বলে দিন এই টপিক তোমাদেরকে পড়াবি না কেউ, যেমন তোমাদের যে সুবর্ণা তোমাদের তো স্যারে পড়াইতে পারে, আপনারা এই টপিকটা পড়াবে না, হয়তো বইয়ের অঙ্ক করাই দিবে কিন্তু এই টপিকটা পড়াবে না। সবাই লিখছো? আমরা কিন্তু বৃত্ত পড়ে ফেলছি। আচ্ছা সবাই লেখা শেষ করো। তাহলে কিন্তু আমরা তার মানে খেয়াল করে বলো তো, সবার লেখা হয়েছে? আদিবা লেখা হয়েছে? আদিবা পুরো আমেনা? আচ্ছা তার মানে খেয়াল করো তো, কণিকের ক্ষেত্রে দুইটা জিনিস ইম্পর্টেন্ট। একটা জিনিস কি বলতো? কণিকের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো উৎকেন্দ্রিকতা। কি বলতো? এই উৎকেন্দ্রিকতার উপর ভিত্তি করে কণিককে ক্লাসিফিকেশন করা হয়। উৎকেন্দ্রিকতার মান যদি 0 হয়, আমার পড়া শেষ আজকে, যেটা আলোচনা করে দিন। উৎকেন্দ্রিকতার মান যদি 0 হয় তাহলে সেই কণিকটার নাম কি বলতো? উৎকেন্দ্রিকতার মান যদি 1 হয় সেই কণিকটার নাম কি বলতো? পরাবৃত্ত। উৎকেন্দ্রিকতার মান যদি কি হয় 0 থেকে বড় আর 1 থেকে কি হয় ছোট হয় সেই কণিকের নাম কি? উপবৃত্ত। উৎকেন্দ্রিকতার মান যদি 1 থেকে বড় হয় সেই কণিকের নাম কি? অধিবৃত্ত। আর উৎকেন্দ্রিকতা বের করে কি হয় বলতো? উৎকেন্দ্রিক কিভাবে বের করা হয়? এসপি কে কি করা হয়? পিএম দ্বারা ভাগ করে, এসপি কে পিএম দ্বারা ভাগ করে উৎকেন্দ্রিকতা কি করা হয়? এই জন্য উৎকেন্দ্রিকতার সূত্র কি? উৎকেন্দ্র সূত্র কি? এসপি বাই পিএম। এসপি বাই কি বলতো? পিএম। এটা কার সূত্র? উৎকেন্দ্রিক সূত্র। উৎকেন্দ্রিকতা কি একটা অনুপাত নাকি একটা সংখ্যা? অনুপাত। অনুপাত।
কার কার অনুপাত, উৎকেন্দ্রিকতার যে অনুপাতটা বের করতে হয়, এই অনুপাতটা বের করার জন্য বলো তোমাকে তিনটা জিনিস জানতে হয়। তিনটা জিনিস জানতে হয়। একটা একটা জিনিস জানতে হবে কি উপকেন্দ্র, আরেকটা জিনিস জানতে হবে কি নিয়ামক রেখা। কি জানতে হবে বলতো? আরেকটা জিনিস জানতে হবে কণিকটার উপরস্থ একটা বিন্দু, কণিকটার উপরস্থ একটা। তাহলে বলতো উৎকেন্দ্রিকতা বের করার জন্য আমাকে কয়টা জিনিস জানতে হবে? তিনটা। কি কি? দেখা, একটা হচ্ছে উপকেন্দ্র, একটা হচ্ছে কি উপকেন্দ্র, একে জানতে হবে নিয়ামক রেখা, একে জানতে হবে কণিকের উপরস্থ একটি বিন্দু। কিন্তু বিন্দুটা কি নির্দিষ্ট বিন্দু না যে কোনো বিন্দু? যে কোনো বিন্দু যদি যে কোনো বিন্দুর জন্য হয় তখন ওই বিন্দুটাকে আমরা অলওয়েজ এক্স ওয়াই ধরবো। কারণ যে কোনো বিন্দু মানে কি বিন্দুটা পরিবর্তন হইতে পারে, বিন্দুটা কি হইতে পারে। কারণ আমি আমি ধরবো আমি ধরবো আমি আমি যদি আঁকি তাহলে আমি ধরবো একটা কি বিন্দু, আবার এই কাজটা যদি তুমি করো তুমি কি অন্য একটা বিন্দুকে ধরবো না? যেহেতু এটা নির্দিষ্ট কোনো বিন্দু, উপকেন্দ্রটা কিন্তু নির্দিষ্ট বিন্দু, উপকেন্দ্র নির্দিষ্ট বিন্দু, নিয়ামক রেখাটাও নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট রেখা, নিয়ামক নির্দিষ্ট রেখা। কিন্তু বিন্দুটা যে নেবো, পি বিন্দুটা যে নেবো, সেই বিন্দুটা কি বলতো কণিকের উপর যে কোনো বিন্দু কিনা, এই কণিকের উপর যে কোনো বিন্দু কিনা বলতো, মানে যে কোনো বিন্দুর জন্য কিন্তু সত্য। যখন যে কোনো বিন্দুর জন্য সত্য হবে তখন কিন্তু এই বিন্দুর জন্য সত্য, এই বিন্দুর জন্য সত্য, এই বিন্দুর জন্য সত্য। এই জন্য আমরা জেনারেল একটা পয়েন্ট ধরবো, জেনারেল বিন্দুটা ধরবো এক্স ওয়াই। জেনারেল বিন্দু কি ধরবো বলতো? আচ্ছা এখানে এখানে হইলে এটার জন্য এক্স ওয়াই একরকম হবে, আবার এখানে যদি এটার জন্য এক্স ওয়াই আরেক রকম হবে, এখানে তো এখানে এটার জন্য কি এক্স ওয়াই আরেক রকম হবে। কথা বলছো যখন পরিবর্তনশীল বিন্দু হবে বা যে কোনো বিন্দু হবে তখন বিন্দুটা কি ধরবো? এক্স ওয়াই। তো আমাদের বলতে কয়টা জিনিস ইম্পর্টেন্ট জানার জন্য? তিনটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উপকেন্দ্র, আরেকটা হচ্ছে কি বলতো নিয়ামক। এই দুইটা জিনিস ফিক্স থাকবে, এই দুইটা জিনিস কি থাকবে? ফিক্স থাকবে। আর উপরে তো যে কোনো বিন্দু রেখে আমরা কি ধরবো? এক্স ওয়াই ধরবো। তাহলে পি বিন্দুটাকে আমরা কি ধরবো? এক্স ওয়াই ধরবো। কেন এটাকে এক্স ওয়াই ধরছি? কারণ এই বিন্দুটা যে কোনো বিন্দু, মানে এই বিন্দুটা কি হতে পারে? পরিবর্তন হতে পারে। এই জন্য যে কোনো বিন্দুর জন্য আমরা এক্স ওয়াই ধরবো। ঠিক আছে? আর দেখো দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা তো বৃত্ত পড়ছি না, তাহলে বৃত্ত মানে বৃত্ত বেদে কি কেন্দ্র, বিভিন্ন বৃত্ত বেদে কেন্দ্র কি বিভিন্ন রকম হয়ে যায় না? ব্যাসার্ধ কি হয়ে যায় বিভিন্ন রকম হয়ে যায় না? এরকম কণিক যে আমরা পড়তেছি সেটা বৃত্ত হোক, পরাবৃত্ত হোক, উপবৃত্ত হোক, অধিবৃত্ত হোক, প্রত্যেকটা ক্ষেত্রে তোমার উপকেন্দ্র আছে, এরপর আবার কি আছে? নিয়ামক রেখা আছে। এখন এখন ভিন্ন 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 কণিকের ক্ষেত্রে, ভিন্ন ভিন্ন কণিক বলতে কি ভিন্ন ভিন্ন পরাবৃত্তের ক্ষেত্রে, অথবা ভিন্ন ভিন্ন উপবৃত্তের ক্ষেত্রে, অথবা ভিন্ন ভিন্ন অধিবৃত্তের ক্ষেত্রে, অথবা ভিন্ন ভিন্ন বৃত্তের ক্ষেত্রে আমার এই উপকেন্দ্র ভিন্ন ভিন্ন হবে, আবার নিয়ামক রেখাটা কি হবে? ভিন্ন ভিন্ন হবে। নিয়ামক ভিন্ন ভিন্ন হলে আমার এই এসপি বাই পিএম এই দূরত্বগুলো কি হবে বলতো? ভিন্ন 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 হবে। কিন্তু কন্ডিশনিং হলো কি, সেটা যদি বৃত্ত হয় তাহলে ভিন্ন ভিন্ন যাই হোক না কেন এটা মানটা হলো জিরো হবে। কথা বুঝছো? সেটা যদি পরাবৃত্ত হয়, এটা ভিন্ন ভিন্ন যাই হোক না কেন এটা মানটা অলওয়েজ কি হবে? এসপি বাই পিএম মানটা অলওয়েজ কি হবে? 1 হবে। কথা বুঝছো? আর সেটা যদি উপবৃত্ত হয় তাহলে এসপি আর পিএম কিন্তু ভিন্ন ভিন্ন হবে। তো ভিন্ন ভিন্ন যাই হোক না কেন এটা মানটা এসপি বাই পিএম এই মানটা অলওয়েজ কি হবে বলতো? 0 থেকে বড় হবে, 1 থেকে কি হবে? ছোট হবে। ঠিক সেম অধিবৃত্তের ক্ষেত্রে একই কথা, মানটা কি হবে? 1 থেকে কি হবে? বড় হবে। বিষয়টা কি বুঝছো? তাহলে কণিকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পয়েন্ট, গুরুত্বপূর্ণ টার্ম কয়টা? মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্ম দুইটি, একটা হলো উপকেন্দ্র, আরেকটা কি এই উপকেন্দ্র আর নিয়ামক রেখা থেকে আমরা কি পাই? উপকেন্দ্র নিয়ামক রেখা এই টার্ম ধরে আর পরাবৃত্তের উপর কণিকের উপর একটা বিন্দু পি ধরে আমরা কি পাই? উৎকেন্দ্রিকতা পাই। উৎকেন্দ্রিকতা ইকুয়াল টু কি বলতো? এসপি বাই। হ্যাঁ আজকে বলো, আজকে ক্লাস নিয়ে যা পড়াইছি কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে বলো এখন। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা কারো কোনো প্রশ্ন হয় তাই না? আচ্ছা কারো যদি কোনো প্রশ্ন থাকে আমি তোমাদেরকে একটু কাজ দিয়ে দেই, তোমরা একটু কাজ করবা।
সেটা হলো আমাদের আমাদের ক্লাস শেষ, হ্যাঁ আমাদের ক্লাস শেষ। তোমাদের এখন একটু কাজ দিয়ে আজকে কাজ হোমওয়ার্ক